হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমান্তু সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 51 এন্ড এপিসোড 52। লেটস বিগিন। এই এপিসোডের শুরুতে আমরা সানজিকে একটি মার্কেট প্লেসে ঘুরতে দেখি। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডাকে এবং বলে, আমি তোমাকে 10 বছর ধরে খুঁজছি আর এখন তুমি আমার হাতের মুঠোয়। আমরা দেখি এই মেয়েটি আসলে কারমেন, যে সানজিকে খুঁজে বেড়াচ্ছিল। সে এসে বলে, আমি 10 বছর ধরে তোমাকে খুঁজেছি। এরপর কারমেন নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম কারমেন এবং আমি এই সাগরের সবচেয়ে বড় শেফ এবং আমি এখানে তোমাকে চ্যালেঞ্জ করতে এসেছি। এই সব শুনে মার্কেটের আশেপাশে সবাই অবাক হয়ে যায় এবং ভাবে এই মেয়েটা কোথা থেকে এলো। এরপর সানজি ধীরে ধীরে ঘুরে কারমেনের দিকে তাকায় এবং বলে, তুমি কত সুন্দর একটি লেডি, তুমি আমাকে খুঁজতে এখানে এসেছো। মার্কেটের সবাই সানজির এই কথা শুনে অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, কি বলল, বিউটিফুল? আরে এই মেয়েটা তো খুব উইয়ার্ড। সানজি ধীরে ধীরে কারমেনের কাছে গিয়ে তার হাত ধরে কিস করতে চায়। কারমেন তখন একটি ফ্রাই প্যান দিয়ে সানজিকে আঘাত করে। এরপরও সানজি তার হাত ছাড়ে না। তখন সানজি কারমেনকে জিজ্ঞেস করে, কারমেন, আমরা কি আগে কখনো দেখা করেছি? কারমেন তখন হাসে এবং কিছু ছবি সানজিকে দেখায়। সানজি ছবিগুলো দেখে বলে, এগুলো তো কেবল কিছু কুকের ছবি, আমি এগুলো দিয়ে কি করব? কারমেনের অ্যাপ্রেন্টিসেসরা তখন বলে, এরা সবাই বিখ্যাত শেফ যাদের কারমেন হারিয়েছে। কারমেন তখন বলে, আমি এই এলাকার নাম্বার 1 শেফ এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করতে এসেছি। সে আরও বলে, আমি একজন শেফকে হারিয়েছিলাম কিন্তু সে আমার কাছে হার মানতে রাজি ছিল না। সে বলেছিল, আমি সানজিকে কখনো হারাতে পারবো না। তখন থেকেই আমি তোমাকে হারাবার জন্য 10 বছর ধরে খুঁজছি আর আজ গিয়ে তোমাকে পেলাম। কারমেনের অ্যাপ্রেন্টিসেসরা তখন বলে যে তারা কারমেনকে মাত্র 10 দিন ধরে খুঁজছে, কিন্তু কারমেন বাড়িয়ে বলতে পছন্দ করে। এরপর কারমেন সানজিকে চ্যালেঞ্জ করে এবং বলে, আজ দুপুরে মার্কেট প্লেসে একটি কুকিং কম্পিটিশন আছে আর সেখানে আমি তোমাকে হারাবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এই সিন এখানেই শেষ হয়। এরপর একজন লোক সানজিকে জিজ্ঞেস করে, তুমি কি সেই কুকিং কম্পিটিশনে যাচ্ছ? সানজি বলে, হ্যাঁ আমি শেফ, কিন্তু আমি সেই কুকিং কম্পিটিশনে যাচ্ছি না কারণ আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। এই বলে সানজি সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা একটা রেস্টুরেন্টের দৃশ্য দেখি যেখানে বাগি এবং তার ক্রু সদস্যরা বসে খাচ্ছে। বাগি খুব রেগে আছে এবং বলছে, আমি পরের বার যখন লুফিকে দেখব ওকে ছাড়বো না, ওর সাহস কি করে হয় আমার খাবার নষ্ট করার? এই বলে সে বারবার টেবিলে আঘাত করছে। পরের সিনে আমরা লুফি এবং জরোকে দেখি যারা মন ভরে খাচ্ছে। জরো বলে, আমার আগেই এই রেস্টুরেন্টে আসা উচিত ছিল। সত্যি বলতে আমার খুব খিদে পেয়েছিল কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না। ভালো হলো যে রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। লুফি তখন বলে, টাকার কথা বলছো? আমার কাছে তো একটি পয়সাও নেই। জরো বলে, এখন আমরা কিভাবে টাকা জোগাড় করব? আমাদের কাছে তো টাকাই নেই আর এত খাবার খেয়ে ফেলেছি। এরপর আমরা দেখি বাগি বারবার টেবিলে আঘাত করছে এবং বলছে, লুফি লুফি, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরেই ফেলবো। যখন সেই সব কথা বলছে তার টাকার ব্যাগটি উড়ে গিয়ে লুফির মাথায় পড়ে। লুফি বলে, টাকা কে দিল? সে ভাবে আপনারা আমাদের ট্রিট দিচ্ছেন। লুফি ব্যাগটি বাগিকে ফিরিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ। এই বলে সে চলে যায় আর তার পেছনে জরো এসে থ্যাংক ইউ বলে চলে যায়। যখন তারা যাচ্ছে তখন বাগি লুফির গলার আওয়াজ শুনে বলে, ওটা কে ছিল? তার ক্রু সদস্যরা তখন বলে, ওরা তো আপনার টিমের লোক ছিল। বাগি তখন তাদের মেরে বলে, গিয়ে ওদের খুঁজে নিয়ে আয়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই বললি ওরা লুফি আর তার লোক, আমি কি ওদের ট্রিট দিতাম? এরপর সেই ক্রু সদস্য লুফি এবং জরোকে খুঁজতে বাইরে চলে যায়। পরের সিনে আমরা সানজিকে দেখি সে ঘুরতে ঘুরতে একটি ফিশ মার্কেটে চলে এসেছে। এখানে এসে সে দেখে যে মার্কেটে অনেক রকম এবং প্রচুর পরিমাণে মাছ আছে। মাছগুলোর কোয়ালিটিও খুব ভালো। এই দেখে সানজি ভাবে, আমি একজন শেফ, আমি এখানে কত রকম খাবার বানাতে পারবো। সানজি ফিশ মার্কেটে ঘুরতে থাকে এবং অনেক রকম মাছ দেখে। সে একটি ইউনিক ধরনের মাছ দেখতে পায়। সে ভাবে, এটা কেমন মাছ? আমি তো এমন মাছ আগে কখনো দেখিনি। একজন শপ ওনার তখন বলে, তুমি খুবই ইনফরমেটিভ, এটা ব্লু সি এর কোনো মাছ নয়, এটা অল ব্লু এর মাছ। এখানকার কারেন্টের সাথে এই মাছটি এই এলাকায় চলে এসেছে আর আমরা এটিকে ধরেছি, তাই এটিকে কোস্টাল ফিশ বলা হয়। যখন এই দুজন মাছ নিয়ে এত ইংলিশে কথা বলছে তখন সবাই বলে যে পিছনে ভিড় বাড়ছে। সানজি এবং স্বপনারও বলে, কি হচ্ছে, চলো গিয়ে দেখি। তারা দুজন গিয়ে দেখে যে সেখানে তারা একটি বিশাল বড় মাছ ধরেছে, যেটি দেখতে খুব সুন্দর এবং খুবই বিপজ্জনক। তারা বলে, আরে এই মাছটি তো সেই লেজেন্ডারি ফিশ, লেজেন্ডারি ব্লুফিন টুনা। এই মাছটি খুবই বিপজ্জনক এবং এটি সাউথ ওশনের একটি মাছ। সবাই জিজ্ঞেস করে, তোমরা এটি কিভাবে ধরলে? ফিশারম্যানরা বলে, আমরা এটিকে গ্র্যান্ড লাইন থেকে আসা কারেন্টের সাহায্যে ধরেছি, কারণ সাউথ ওশনের পানি গ্র্যান্ড লাইন হয়ে এই এলাকায় আসছিল, আমরা এই সুযোগ কাজে লাগিয়েছি। সানজি তখন ভাবে, লেজেন্ডারি ব্লুফিন টুনা, এটি তো আমি আগেও শুনেছি বলে মনে হচ্ছে। এরপর সে তার অতীতের কথা ভাবতে
থাকে। সানজি যখন ছোট ছিল তখন সে একটি ওশন বুক পড়ত, যেই বইয়ে যত লেজেন্ডারি ফিশের কথা লেখা ছিল তা সবই অলিক ছিল, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব ছিল না। সেই বইয়ে সে এই মাছটি দেখেছিল। সানজি বলে, ওটা তো একটা ওশন বুক ছিল, সেই সব লেজেন্ডারি ফিশ তো কাল্পনিক ছিল, কিন্তু এখন দেখো এই মাছটি আমার সামনে। যখন সানজি তার ছোটবেলায় তার কুকিং টিচারকে এই মাছ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন তারা বলেছিল যে এটি সাউথ ওশনের একটি মাছ যা খুব কম লোকেই পায়, এবং সে বলেছিল, আমি আমার জীবনেও কখনো এমন মাছ দেখিনি। এরপর সানজির মনে হয়, হ্যাঁ এটি সত্যিই আছে, তার মানে অল ব্লুও সত্যিই আছে, আমি আমার ড্রিম পূরণ করব। ফিশারম্যানরা এই মাছটিকে তুলে নিয়ে যাচ্ছিল। সানজি তখন বলে, দাঁড়াও, দয়া করে আমাকে এই মাছটি বিক্রি করে দাও, আমার কাছে টাকা আছে, যত টাকা লাগে আমি সব দেব, কিন্তু দয়া করে আমাকে বিক্রি করে দাও। ফিশারম্যানরা বলে, না, আমরা তোমাকে এটা বিক্রি করতে পারবো না, এটা একটা প্রাইজ। সানজি জিজ্ঞেস করে, প্রাইজ? কিসের প্রাইজ? তারা বলে, এখানে আজ অ্যানুয়াল কুকিং কম্পিটিশন হচ্ছে, আর এই মাছটি সেই কুকিং কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ। যদি তুমি এটা পেতে চাও তাহলে তোমাকে কুকিং কম্পিটিশনে অংশ নিতে হবে। সানজি বলে, কুকিং কম্পিটিশন? ঠিক আছে, এটা মন্দ লাগছে না, আমি কুকিং কম্পিটিশনে অংশ নেব এবং ফার্স্ট প্রাইজ জিতবো, আর এই মাছটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। পরের সিনে আমরা কুকিং কম্পিটিশনের দৃশ্য দেখি। সেখানে কার্মেন বসে আছে এবং হাসতে হাসতে বলছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, আমি এটা জিতবো এবং দেখিয়ে দেব যে আমি তোমার থেকেও ভালো শেফ, দয়া করে আমাকে বিয়ে করে নাও। যখন সে এইসব বলছে, সানজি তাকে ফ্রাই প্যান দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখি নামি এবং উসাপ সেখানে সানজিকে ডাকছে। সানজি সেখানে গিয়ে বলে, নামি তুমি কি আমাকে সাপোর্ট করতে এসেছো? পরের সিনে আমরা দেখি যে কুকিং কম্পিটিশন শুরু হয়ে গেছে, একজন প্রতিযোগী অন্যজনের সাথে লড়ছে। আমরা লাইন আপও দেখতে পাই, কার সাথে কার কন্টেস্ট হবে এবং এরপর কে নেক্সট রাউন্ডে যাবে। এরপর আমরা দেখি অনেক সময় পেরিয়ে গেছে এবং কুকিং কম্পিটিশন অনেক দূর গড়িয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। আমরা দেখি টিম এতে আছে কার্মেন এবং টিম বিতে সানজি। এরপর তাদের দুজনের মধ্যে ফাইনাল কম্পিটিশন শুরু হয়। কার্মেনের কুকিং স্টাইল খুবই ইউনিক এবং আলাদা, সানজিও খুব ফাস্ট এবং সে কেবল সেই মাছটি নিয়েই ভাবছে। সে ভাবে, যদি এই লেজেন্ডারি ফিশের অস্তিত্ব থাকে তার মানে অল ব্লু এরও অস্তিত্ব আছে, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। সেই বুড়ো লোকটা যে তাকে বাঁচিয়েছিল সেও বলেছিল যে অল ব্লু আছে, তাই সে বিশ্বাস করবে যে অল ব্লু আছে এবং একদিন সে নিজেই তা দেখতে পাবে। এরপর সানজির কুকিং স্টাইল আরও বেশি পরিবর্তিত হয়। তাদের কুকিং কম্পিটিশন দেখে অডিয়েন্সরা উত্তেজিত হয়ে যায়, যা সাধারণত হয় না। এরপর আমরা দেখি দুজনেই ইউনিক স্টাইলে কুকিং শেষ করে এবং সময় শেষ হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে জাজেসরা দুজনের খাবার খেয়েছে। রেজাল্ট অ্যানাউন্স করার জন্য একজন লোক আসে এবং বলে, এই বছরের কুকিং কম্পিটিশনের উইনার হলেও সে সানজির পুরো নাম উচ্চারণ করতে পারে না। কার্মেন তখন বলে, দাঁড়াও, সবাই থেমে যায়। কার্মেন ধীরে ধীরে হেঁটে সানজির সামনে আসে এবং বলে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সানজি জিজ্ঞেস করে, কি হচ্ছে? কার্মেন বলে, আমি 10 বছর ধরে তোমাকে দেখছি। যখন তুমি ছোট ছিলে তখন থেকেই তোমার ড্রিম ছিল অল ব্লুকে দেখা এবং বিশ্বের সেরা শেফ হওয়া। তোমার ড্রিম এখনো বদলায়নি। আমি ছোটবেলা থেকেই তোমার লেভেলের কুকিং করতে চেয়েছিলাম, তাই আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু এত ট্রেনিং করার পরেও আমি তোমাকে হারাতে পারিনি। কিন্তু নেক্সট টাইম আমি তোমাকে হারাবো। এর মানে হলো কার্মেন 10 বছর ধরে সানজিকে অনুসরণ করছে তাকে হারাবার জন্য এবং তার চেয়ে ভালো শেফ হওয়ার জন্য। সানজি তখন বলে, হ্যাঁ, চেষ্টা করে দেখিস। এরপর কার্মেন নিজেই অ্যানাউন্স করে যে সানজি এই এলাকার সেরা শেফ, নাম্বার 1 শেফ। অ্যানাউন্সার তখন আর কিছু বলে না, কারণ কার্মেন নিজেই তার প্রতিপক্ষকে নাম্বার 1 ঘোষণা করেছে। সানজি ফার্স্ট প্রাইজ হিসেবে ব্লুফিন টুনা মাছটি পেয়ে যায়। এরপর আমরা দেখি নামি এবং উসপ মিলে সেই মাছটি নিয়ে যাচ্ছে। সানজি তখন ভাবছে, আমি এই মাছ দিয়ে কি কি আলাদা খাবার বানাবো। যখন তারা যাচ্ছে, নামি বলে, তাড়াতাড়ি চলো, খুব জোরে বৃষ্টি আর ঝড় আসতে চলেছে। নামি একজন নেভিগেটর, তাই তার নেভিগেশন স্কিল খুবই ভালো। পরের সিনে আমরা লুফিকে দেখি। আমরা দেখি বাতাসের ঝোড়ো হাওয়ায় লুফির স্ট্র হ্যাট উড়ে যায় এবং লুফি তার পেছনে চলে যায়। জোরো তখন বলে, দাঁড়াও, টুপিটি অন্যদিকে চলে যায়। লুফিও সেদিকে চলে যায়। লুফি একটি এক্সিকিউশন প্লেসে চলে যায় যেখানে গোল্ড রজারের এক্সিকিউশন হয়েছিল। লুফি বলে, আরে আমি তো কত সুন্দর দেখতে, আমি এখানে চলে এলাম। এরপরের সিনে আমরা লুফিয়ের অনেক শত্রুকে দেখি যে চারদিক থেকে অনেক শত্রু আসছে। বাগির সাথে যে টিম করেছিল তারাও লুফিকে ধরতে আসছে। এই সিনটিও এখানেই শেষ হয় এবং এই এপিসোডটিও শেষ হয়ে যায়। এর পরের এপিসোড মানে এপিসোড নাম্বার 51 এর শুরুতে আমরা দেখি লুফি তার টুপি খুঁজতে খুঁজতে এক্সিকিউশন প্ল্যাটফর্মে চলে এসেছে এবং জোরোর থেকে আলাদা হয়ে গেছে। এক্সিকিউশন প্ল্যাটফর্মে গিয়ে সে এক্সিকিউশন টাওয়ারে ওঠে এবং বলে, বাহ, এখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এত লোককে আমি একবারে দেখতে পাচ্ছি। কিং অফ দ্য পাইরেটস মরার আগে নিশ্চয়ই এই দৃশ্য দেখেছিল। এরপর আমরা দেখি নিচে কিছু অফিসিয়াল এসে ঘোষণা করে, বাচ্চা নিচে নেমে এসো। লুফি জিজ্ঞেস করে, কেন? তারা বলে, এটা গভর্নমেন্টের জায়গা,
তুমি এখানে এভাবে থাকতে পারো না। যদি তুমি নিচে না নামো তাহলে আমাদের তোমাকে অ্যারেস্ট করতে হবে। লুফি কিছু বলতে যাবে এমন সময় একজন সেই অফিসারকে আঘাত করে। আমরা দেখি একজন খুব সুন্দরী মেয়ে সেই অফিসারকে মেরে ফেলেছে। সেখানে উপস্থিত সবাই বলে, আহ কি সুন্দর মেয়ে। নামিও বলে, ওর স্কিন কত উজ্জ্বল। এরপর মেয়েটি লুফিকে দেখে বলে, অনেকদিন পর দেখা, কেমন আছো লুফি? লুফি কিছুই বুঝতে পারছে না, কারণ তার মনে নেই এই মেয়েটি কে। এরপর মেয়েটি বলে, আমি তোমাকে সেদিন থেকেই খুঁজছি যেদিন তুমি আমাকে প্রথম আঘাত করেছিলে। সেখানে উপস্থিত সবাই রেগে গিয়ে বলে, তুমি এই সুন্দরী মেয়েটিকে মেরেছ? লুফি বলে, আমি তো কখনো মারিনি, আমার মনে পড়ছে না। এরপর মেয়েটি বলে, তুমি আমাকে আঘাত করার পর থেকে আমি তোমাকে ভুলতে পারিনি। সে সেখানকার সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে কে? সেখানে উপস্থিত সবাই সমস্বরে বলে, তুমি এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। এরপর মেয়েটি বলে, হ্যাঁ আমি এই বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর তুমি খুব স্ট্রং পুরুষদের আমার খুব পছন্দ হয়, তাই আমি তোমাকে আমার নিজের করে নেব। লুফি সঙ্গে সঙ্গে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, না কখনো না, আমি তোমাকে চিনিও না, চলে যাও এখান থেকে। ঠিক তখনই কিছু পুলিশ অফিসার এসে বলে, তোমাকে আমাদের অ্যারেস্ট করতে হবে, কারণ তুমি একজন পুলিশ অফিসারকে মেরেছ। মেয়েটি বলে, আমাকে অ্যারেস্ট করবে? তোমরা পারবে আমাকে অ্যারেস্ট করতে? পরের সিনে আমরা দেখি সেই অফিসারের পেছনের ফাউন্টেন ভেঙে যায়। সবাই বলে টেরোরিস্ট অ্যাটাক চলছে। তখনই আমরা দেখি সেই ভাঙা ফাউন্টেনের টুকরোগুলো গিয়ে মেয়েটির গায়ে লাগে, কিন্তু টুকরোগুলো মেয়েটির শরীরে লেগে অন্যদিকে চলে যায়। লুফি দেখে বলে, কি হচ্ছে এটা? এরপর আমরা দেখি যে সেই কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল ক্যাপ্টেন বাগ্গি। বাগ্গি তার শরীরের ভাঙা অংশগুলো জড়ো করে এবং বলে, আমি ক্যাপ্টেন বাগ্গি, তুমি যখন আমাকে মেরেছিলে তখন থেকেই আমি তোমাকে খুঁজছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম, আমার শরীরের অঙ্গগুলোও খুঁজেছি, আর এখন তুমি আমার হাতে, আমি তোমাকে ছাড়বো না। লুফি এক্সিবিশন টাওয়ারের ওপরে বসে আছে এবং বলে, তোমার নাম কি? আমাকে গেস করতে দাও। বাগ্গি? না না না, আচ্ছা তোমার নাম কি? বাগ্গুন? বাগ্গি তখন খুব রেগে যায়। এক তো সে তার শত্রু, যাকে সে এতদিন ধরে খুঁজছে, তার নামও সে ভুলে গেছে। বাগ্গি বলে, আমার সাথে মজা করো না, আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবো। সেখানে উপস্থিত সবাই বাগিকে চিনে ফেলে এবং বলে, ইনি তো ক্যাপ্টেন বাগি। সবাই ভয় পেয়ে যায়। বাগি বলে, কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে আমি তাকে গুলি করে মেরে ফেলবো। লুফি তখন বলে, এরা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে। বাগি এক্সিকিউশন টাওয়ারের ওপরে একটি কাভারের পেছনে লুকিয়ে পড়ে এবং লুফিকে ধরে ফেলে। লুফি নিজেকে তার হাত থেকে ছাড়াতে পারে না। বাগি বলে, আমি তোমাদের এক্সিকিউশন দেখাবো, এটা কিং অফ দ্য পাইরেটসের এক্সিকিউশন সেন্টার, আর আমি এখানে তোমারও এক্সিকিউশন করব। এটা সেই জায়গা যেখানে কিং অফ দ্য পাইরেটসের এক্সিকিউশন হয়েছিল। রবারম্যান, তুমি কি অনার অনুভব করছো? এখানে আমি তোমার এক্সিকিউশন করতে চলেছি। পরের সিনে আমরা জোরো, সানজি এবং নামিকে দেখি। জোরো এসে বলে, আমি জানি না লুফি কোথায় চলে গেল, সে হারিয়ে গেছে। নামি বলে, খুব বড় ঝড় আসতে চলেছে, আমাদের তাড়াতাড়ি আমাদের শিপে যেতে হবে। তখনই আমরা দেখি অনেক লোক দৌড়াচ্ছে এবং বলছে, এখানে পাইরেটস এসেছে, এখানে এক্সিকিউশন হতে চলেছে। বাগি নামের একজন পাইরেট লুফির এক্সিকিউশন করতে চলেছে। সবাই এখান থেকে পালাচ্ছে। পারাও শুনতে পায় যে এখানে লুফির এক্সিকিউশন হতে চলেছে। এটা শুনে সানজি নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং ইউসপ এবং নামিও তাদের জ্ঞান হারায়, কারণ নেভির লোক তাদের মাথার ওপরেও হামলা করতে চলেছে। সানজি এবং জরো লুফিকে বাঁচাতে এক্সিকিউশন হলের দিকে চলে যায়। পরের সিনে আমরা ক্যাপ্টেন স্মোকার এবং অন্যান্য নেভি অফিসার্সদের দেখি। তারা সেই জায়গাটি চারদিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু তারা পাইরেটসদের ওপর হামলা করছে না। স্মোকার বলে, একজন পাইরেট অন্য একজন পাইরেটের এক্সিকিউশন করতে চলেছে। যখন ক্যাপ্টেন বাগি লুফিয়ের এক্সিকিউশন করে দেবে, অর্থাৎ তাকে মেরে ফেলবে, তখন আমরা বাগিয়ের ওপর হামলা করে তাকে ধরে ফেলব। তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। পরের সিনে আমরা লুফিকে দেখি। বাগি বলে, এখানে এক্সিকিউশন হতে চলেছে, সবাই গুলি চালাও। সেখানে উপস্থিত বাগিয়ের ক্রু সদস্যরা ওপরের দিকে গুলি চালাতে থাকে। লুফি বলে, আমি খুব খুশি, আমার জীবনে প্রথমবার আমি কারো এক্সিকিউশন দেখছি। বাগি বলে, কারো এক্সিকিউশন নয়, আমরা তোমার এক্সিকিউশন করতে চলেছি, তুমি আমার সাথে মজা করা বন্ধ করো। তারা দুজন ঝগড়া করতে থাকে। পরের সিনে আমরা জোরোকে দেখি, যে এক্সিবিশন প্ল্যাটফর্মের কাছে পৌঁছে গেছে। সে বলে, আমাদের লুফিকে বাঁচাতে হবে, কিন্তু তার ক্রু সদস্যরা তাকে বলে, আমরা এখান থেকে বাইরেও বেরোতে পারছি না। আমরা দেখি নিচে অনেক লোক পড়ে আছে আর বাগি তাদের ওপর দাঁড়িয়ে আছে। সে বলে, এত বড় কিং অফ দ্য পাইরেটসের সামনে কিছু বলতে চাও, তাতে আমার কিছু যায় আসে না, তুমি মরতে চলেছ। এরপর আমরা লুফিকে দেখি, তার মাথায় একটা জিনিস ঘুরছে। লুফি বলে, আমি কিং অফ দ্য পাইরেটস হব। এটা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং বলে, এই লোকটা কি বলছে? এটা কি বলার কোনো জায়গা? সে সেই এক্সিবিশন প্লেসেই বসে এই কথাটি বলছে যেখানে গোল্ডি রজারের এক্সিকিউশন হয়েছিল। এরপর আমরা লুফিকে দেখি, যখন বাগি এক্সিকিউশন শুরু করতে চলেছে তখনই সানজি এবং জোরো সেখানে চলে আসে। তাদের দেখে সাধারণ মানুষজন সরে যায় এবং বলে, আরে এরা তো পাইরেটস, সবাই সামনে থেকে সরে যায়। কিন্তু ক্যাপ্টেন বাগিয়ের পাইরেটসরা জোরো এবং সানজির উপর হামলা করে। জোরো এবং সানজি এক এক করে সমস্ত লোককে মারছে। লুফি বলে, এখন আমি বেঁচে যাব, তুমি কিছুই করতে পারবে না। কিন্তু বাগি বলে, না, সানজি এবং জোরো
পাওয়ারফুল হলেও তারা এখানে পৌঁছাতে পারবে না। তারা যতই স্ট্রাগল করুক তারা এখানে পৌঁছাতে পারবে না, তার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। এরপর বাগি তার তলোয়ার ওপরে তোলে এবং লুফিকে মারতে যায়। এরপর আমরা সানজি এবং জোরোকে দেখি তারা খুব দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু জোরো ভাবে আমি কত ফাইট করব, আমি সময় মতো পৌঁছাতে পারবো না, আর যদি আমি সময় মতো না পৌঁছাতে পারি তাহলে কিছু খারাপ হতে পারে। লুফি পরিস্থিতি বুঝতে পারে এবং চিৎকার করে বলে, জোরো, সানজি, নামি, উসব, দুঃখিত, আমি মরতে চলেছি, এবং সে খুব হাসতে থাকে। কোনো মানুষ মরার সময় হাসতে পারে না। এটা দেখে ক্যাপ্টেন স্মোকার ও তার দলের সদস্যরা দাঁড়িয়ে পড়ে। সে ভাবে 20 বছর আগে যখন গোল্ড রজারের এক্সিকিউশন হয়েছিল তিনিও এক্সিকিউশনের আগে এভাবেই হাসছিলেন। পরের সিনে আমরা লুফিকে দেখি বাগির হাতে যে তলোয়ার আছে তা দিয়ে সে লুফির গলার দিকে আঘাত করে। যখন তলোয়ারটি লুফির গলার কাছে পৌঁছে যায় তখন আমরা দেখি আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে। সেই বিদ্যুৎ সরাসরি বাগির হাতে থাকা তলোয়ারে এসে পড়ে এবং বাগি একটি খুব বড় শক পায়। সেই বিদ্যুতের শক এতটাই শক্তিশালী ছিল যে এক্সিকিউশন টাওয়ার ভেঙে যায় এবং তাতে আগুন লেগে যায়, কিন্তু লুফি রাবারম্যান হওয়ায় তার কিছুই হয় না। লুফি ধীরে ধীরে ওঠে এবং বলে, আমি এখনো বেঁচে আছি, আমি লাকি। এই বলে সে জোরো এবং সানজির কাছে চলে যায়। জোরো বলে, এখানেও বিপদ এখনো কাটেনি, মনে হচ্ছে আরও কিছু বড় হতে চলেছে। ঠিক তখনই আমরা দেখি সেই জায়গাটি চারদিক থেকে অনেক নেভি অফিসার্স এসে ঘিরে ফেলেছে। নেভির লোকদের সাথে পাইরেটসদের ফাইট শুরু হয়ে যায় এবং অনেক লোক একে অপরের সাথে ফাইট করছে। লুফি বলে, এখানে এত লোক কোথা থেকে এলো হঠাৎ করে, এটা খুব অকওয়ার্ড হয়ে গেল, এটা খুব আমেজিং, কারণ সবাই সবাইকে মারছে, নেভির লোকদেরও মারছে, লুফির দলের লোকদেরও মারছে। যেমন যখন কোথাও ফাইট হয় তখন যে যাকে পায় তাকেই মারে, ঠিক সেরকম পরিস্থিতি চলছে। সানজি এবং জোরো লুফিকে বলে, আমাদের তাড়াতাড়ি আমাদের শিপে যেতে হবে, যদি আমরা আমাদের শিপে না যাই তাহলে আমরা গ্র্যান্ড লাইনে যেতে পারবো না। লুফি বলে, এটা খুব খারাপ। তারা সেখান থেকে পালাতে শুরু করে এবং তাদের সামনে যে আসে তাকেই তারা মারতে থাকে। তারা নিজেদের শিপের দিকে এগোতে থাকে। পরের সিনে আমরা ক্যাপ্টেন স্মোকারকে দেখি। ক্যাপ্টেন স্মোকার এখনো শকে আছে এবং সে ভাবছে, সে হাসছিল, সে মরার আগে হাসছিল, এর মানে কি সে তার মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল? এই লুফি খুব আলাদা জিনিস, একদম গোল্ড ডি রজারের মতো। এরপর তার পাশে থাকা একজন লোককে সে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পাইরেটকে এক্সিকিউশন প্লেসে হাসতে দেখেছো? সেই লোকটি বলে, না, যত বিপজ্জনক এবং শক্তিশালী পাইরেটই হোক না কেন তাদের এক্সিকিউশনের আগে সবাই ভয়ে থাকে। এরপর স্মোকার বলে, কিন্তু এ লোকটা হাসছিল, এটা খুবই বিপজ্জনক জিনিস, আমাকে তাকে এখনই ধরতে হবে, না হলে সে পরে খুব বড় বিপদ হয়ে উঠবে। স্মোকার ভাবে ডান দিক থেকে মেঘ আসছে আর বাম দিক থেকে বৃষ্টি হচ্ছে, এই বিদ্যুৎ পড়াটাও খুব বিপজ্জনক ছিল। এগুলো কি সব কোইন্সিডেন্স নাকি ডেস্টিনি এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করছে? পরের সিনে আমরা একজন লোককে দেখি যে কোট পরে একা একা রাস্তা দিয়ে আসছে। এই লোকটি খুব বিপজ্জনক। আমাদের বলা হচ্ছে না যে এই লোকটিকে, কিন্তু 600 এপিসোডের পর আপনারা জানতে পারবেন যে এই লোকটি এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।